বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন। ২০১৭ সালে এই আইনটি প্রণীত হয়েছে। এই আইনে ২ ধারায় কয়েকটি সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলো আমি আলোচনা করব। সংজ্ঞাগুলো হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বলতে কি বোঝায়? অপ্রাপ্ত বয়স্ক হচ্ছে ২১ বছর পূর্ণ হয়নি পুরুষের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর পূর্ণ হয় নাই। এই ধরনের ব্যক্তিকেই অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি হিসাবে গণ্য করা হয়। আর প্রাপ্তবয়স্ক বলতে আমরা বুঝি যাদের পুরুষের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ হয়েছে আর নারীদের ক্ষেত্রে ১৮ বছর পূর্ণ হয়েছে। এক্ষেত্রে আমরা প্রাপ্তবয়স্ক হিসাবে এই আইনের অধীনে বলতে পারি। এখন আরেকটি সংজ্ঞা আছে অ্যা অভিভাবক কি? অভিভাবক হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান অ্যা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ভরণ-পোষণ বহনকারী ব্যক্তি। আর হচ্ছে ঘোষিত অভিভাবক বা নিয়োগপ্রাপ্ত অভিভাবক। এটাকেই বলে হচ্ছে অভিভাবক। কয়েকটি বেশি সংজ্ঞা না ৩ টা থেকে ৪ টা সংজ্ঞা আছে। বাল্যবিবাহ সংজ্ঞা আছে। অর্থ হচ্ছে বিবাহ যাহার কোনো এক পক্ষ উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক। বাল্যবিবাহটা সংজ্ঞা কি? এর অর্থ হচ্ছে এইরূপ বিবাহ যাহার এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক। তাহলে বাল্যবিবাহ নিরোধ আইনের ২ ধারায় ৪ টি সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাগুলো যারা পদোন্নতি পরীক্ষার্থী আছেন পড়ে নিবেন। এরপরে বাল্যবিবাহ আইনের কয়েকটি শাস্তির ধারা আছে। শাস্তিগুলোর ধারা হচ্ছে ৫ থেকে শুরু করে ৬, ৭, ৮, ৯ এই ৯ ধারা পর্যন্ত শাস্তি। বেশি না ৫ থেকে ৯ ধারা পর্যন্ত শাস্তির ধারা বর্ণনা করা আছে। এখন বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ ও নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। আর ৪ ধারায় কি বলা আছে আগে দেখি। ৪ ধারায় বলা আছে যদি কোনো ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ইউনো কোনো স্থানে বা কোনো মাধ্যমে জানতে পারেন যে বাল্যবিবাহ হচ্ছে, তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনো যেকোনো ম্যাজিস্ট্রেট উক্ত বাল্যবিবাহ বন্ধ করতে পারবেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। এটা ৪ ধারায় বলা আছে। এখন ৫ ধারায় বলা আছে আদালত স্বউদ্যোগে কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি এই মর্মে নিশ্চিত হন যে কোনো বাল্যবিবাহের ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে, বাল্যবিবাহ অত্যাসন্ন, তাহা হলে আদালত উক্ত বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। আদালত স্বেচ্ছায় বা অভিযোগকারী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এর অধীন প্রদত্ত আদেশ প্রত্যাহার করিতে পারিবে। এই নিষেধাজ্ঞা যদি আদালত দেয়, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৬ মাস কারাদণ্ড, অনধিক ১০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা হচ্ছে আদালত স্বউদ্যোগে বাল্যবিবাহের জন্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। ৫ নম্বর ধারায় ৬ মিথ্যা অভিযোগ করার শাস্তি, বাল্যবিবাহ করিবার শাস্তি। দেখেন ৭ নম্বরে আছে বাল্যবিবাহ করার শাস্তি। যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বাল্যবিবাহ করে তাহলে এটা হবে একটি অপরাধ। তার জন্য তিনি ২ বৎসর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক ৳১,০০,০০০ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। অর্থদণ্ড আদায়ে অনধিক ৩ মাস কারাদণ্ড দণ্ডনীয় হবেন। তাহলে যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বাল্যবিবাহ করে তাহলে
তার শাস্তি হবে ২ বছর, অনধিক ২ বছর বা অনধিক ১ মাস, ৳১,০০,০০০ জরিমানা বা উভয়বিধ দণ্ড হইতে পারে। অপ্রাপ্ত বয়স্ক কোন নারী বা পুরুষ বাল্যবিবাহ করিলে তিনি অনধিক ১ মাসের আটকাদেশ বা অনধিক ৳৫০,০০০ জরিমানা বা উভয় ধরনের শাস্তি হইবেন। তবে শর্ত থাকে যে ৮ ধারায়ের অধীনে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের বা দণ্ড প্রদান করা হইলে উক্তরূপ অপ্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষকে শাস্তি প্রদান করা যাবে না। এখানে নারী শিশু আইনের অ্যা এম এম আ শিশু আইন ২০১৩ এর বিধান মেনে চলতে হবে। এখন তাহলে শিশু যারা শিশু বিয়ে করতেছে তারা যদি বিয়ে করে তাহলে তাদেরকে শাস্তি প্রদান করা যাবে না। তাহলে তার পরিবর্তে কাদেরকে শাস্তি দিতে হবে? এখানে দেওয়া আছে ৮ ধারায় দেওয়া আছে আপনার এই যে বাল্যবিবাহ পিতামাতা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি আইনগতভাবে আইন বহির্ভূতভাবে কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন হইয়া বাল্যবিবাহ সম্পন্ন করিবার ক্ষেত্রে কোনো কাজ করিলে অথবা করিবার অনুমতি বা নির্দেশ প্রদান করিলে বা স্বীয় অবহেলার কারণে বিবাহটি বন্ধ করিতে ব্যর্থ হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ বৎসর পর্যন্ত অনূন্য ৬ মাস কারাদণ্ড অথবা অনধিক ৳৫০,০০০ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া যাবে। তাহলে বাল্যবিবাহ আইনে যদি বাল্যবিবাহ অভিভাবকরা বিয়ের অ্যারেঞ্জ করেন, সেক্ষেত্রে অভিভাবকদের এই ৮ ধারায় শাস্তি প্রদান করা যেতে পারে। আরেকটি ধারা আছে ৯ ধারায় বলা আছে বাল্যবিবাহ সম্পাদনকারী যারা এই বিবাহ সম্পাদন করে, যারা হাজির থাকে তাদের বিষয়ে এই ধারাটি শাস্তির বিধান করা আছে। যেমন অনেক সময় বাল্যবিবাহ সম্পাদন করে কাজী আসে বা হুজুরেরা আসে এই বাল্যবিবাহ করায় দেয়। এই হুজুর, কাজী যারা সম্পাদন করে তারা এই ধারার আওতায় শাস্তির আওতায় আসবে। এটা হচ্ছে ৯ ধারায় এই সম্পাদনকারীদের বিরুদ্ধে শাস্তির আওতায়। যেমন কোন ব্যক্তি বাল্যবিবাহ সম্পাদন পরিচালনা করিলে উহা হইবে একটি অপরাধ তার জন্য অনধিক ২ বছর, অনূন্য ৬ মাস কারাদণ্ড, অনধিক ৳৫০,০০০ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। এক্ষেত্রে বলা হচ্ছে যারা ওই অনুষ্ঠানে বাল্যবিবাহ অনুষ্ঠানে সহযোগিতা করে বা সম্পাদন করে, সাহায্য সহযোগিতা করে সবাই এই ধারার আওতায় আসবে। এক কথায় কাজী থেকে শুরু করে যারা অংশগ্রহণ করবেন তারা সকলেই এই ধারার আওতায় আসবেন যদি বাল্যবিবাহ দেয়। তাহলে বাল্যবিবাহ সম্পর্কে আজকে আমরা এই বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এই আইন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে ২ ধারায় সংজ্ঞা বলা হয়েছে। অ্যা অপ্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝেন? অপ্রাপ্তবয়স্ক বলতে কি বোঝেন? আর প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝেন? অপ্রাপ্তবয়স্ক বলতে বুঝাইছে পুরুষের ক্ষেত্রে ২১ বছরের নিচে এবং নারীদের ক্ষেত্রে ১৮ বছরের নিচে। এরাই হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। আর প্রাপ্তবয়স্ক বলতে বোঝাইছে পুরুষের ক্ষেত্রে ২১ বছরের উপরে, ২১ বছর থেকে ২১ বছরের উপরে, নারীদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ১৮ বছরের উপরে প্রাপ্তবয়স্ক বোঝানো হয়েছে। আপনারা এই সংজ্ঞাগুলো প্রতিটা আইনের সংজ্ঞাগুলো পড়বেন। সংজ্ঞা পড়ার পরে পরবর্তী যে ধারাগুলো থাকবে, সেই ধারাগুলো ধারাবাহিকভাবে পড়বেন তাহলে আপনাদের মনে থাকবে। যারা পদোন্নতি পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালোভাবে পড়বেন এবং নিয়মিত পরীক্ষা দিবেন। এখন যদি একবার পরীক্ষা দেন, হতাশ হয়ে যান, রেজাল্ট ভালো হয় না, যে আর পরীক্ষা দেব না। এইটা করবেন ভুল। এটা করা যাবে না। আপনি প্রতি বছর পরীক্ষা দিবেন। চেষ্টা করবেন। চেষ্টা করলে বিফলে যাবেন না। চেষ্টা যারা করছে, এই পুলিশ বাহিনীতে যারা চেষ্টা করছে পদোন্নতির জন্য তাদের পদোন্নতি কিন্তু হয়েছে। আমার দেখা মতে তাদের পদোন্নতি হয়েছে। যেমন আমরা
আমরা চেষ্টা করছি। আমার অলরেডি ২ টা পদোন্নতি হয়েছে, আরেকটা হওয়ার পথে। আল্লাহ যদি সার্ভিস বুক ভালো রাখে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে, আশা করি 3rd পদোন্নতিটাও আমার হবে আশা করি। অ্যা আপনারা পরীক্ষা দিবেন, ভালোভাবে পড়বেন। অবশ্যই বেশি, বেশি পড়তে হবে। আগের মতো নাই। আগের প্রশ্নর প্যাটার্ন ছিল একরকম। এখন প্রশ্ন প্যাটার্ন কোন জায়গা থেকে প্রশ্ন হবে কেউ জানে না। অনেক পড়তে হবে। অনেক পড়তে হবে। আগে একই ধরনের প্রশ্ন প্যাটার্ন হতো। প্রতি বছর দেখা যাচ্ছে এই কিছু, কিছু সামান্য অল্প কিছু পড়লেই লেখা যেত। এখন বিশদ পড়তে হবে, বিশদভাবে পড়তে হবে। বিভিন্ন আইন থেকে প্রশ্ন আসে। আইনের অভাব নাই। কত আইন আছে। বৈদেশিক কর্মসংস্থান আইন আছে। আপনারা এটা জানেন? বৈদেশিক কর্মসংস্থান আইনেও মামলা হয়। এই আইন হয়তোবা অনেকে জানেনই না। বৈদেশিক কর্মসংস্থান আইন। আমাদের যারা পদোন্নতি পরীক্ষার্থী আছেন, এই আইনগুলোও পড়তে হবে। তারপরে আপনার বর্তমান সাইবার সুরক্ষা আইন নতুন যেটা আপডেট করছে ২৬ সালে এটা পাস হয়েছে। ২৫ সালে অধ্যাদেশ হিসাবে ছিল। এখন ২৬ সালে অনুমোদন হয়ে গেছে। আগে অধ্যাদেশ ছিল, এটা এখন আইন হয়ে গেছে। এই আইনগুলো পড়তে হবে A to Z। জুয়া আইন, নতুন জুয়া আইন খুব সুন্দর আইন করছে। এই জুয়া আইন সম্পর্কে ভালোভাবে পড়তে হবে। জুয়া আইনে অনেক সংজ্ঞা দেওয়া আছে। অনেক সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো পড়তে হবে। জুয়া আইনের শাস্তির ধারাগুলো, অপরাধের ধারাগুলো কি, কি আছে, শাস্তির ধারাগুলো কি, কি আছে এগুলো পড়তে হবে। যাই হোক, পদোন্নতি যারা পরীক্ষা দিবেন, আমার কামনা রইল সবার প্রতি। সবাই ভালোভাবে পড়বেন, নিয়মিত পড়বেন, ডিউটির ফাঁকে, ফাঁকে পড়বেন। দেখবেন রেজাল্ট ভালো হবে। অবশ্যই মূল আইনগুলো আগে পড়বেন। মূল আইন না পড়লে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। মূল আইন পড়বেন, তারপরে গাইডও পড়বেন, ফলো করবেন, গাইড ফলো করবেন, প্রশ্ন ফলো করবেন, প্রশ্ন প্যাটার্ন ফলো করবেন, MCQ ফলো করবেন। ভালো রেজাল্ট হবে আশা করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।